তাহলে আমরা শুরু করে দেই। তারপর যদি একটু পরে আরো অন্যরা জয়েন হয় তখন তারা সেখান থেকে শুরু করবে, ঠিক আছে? ওয়েট করো একটু। আচ্ছা, তোমাদের জন্য আজকে একটা গাইডলাইন লাইভ সেশন নিচ্ছি আমরা। এটা মূলত তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে নেওয়া। আমরা দেখেছি যে তোমরা অনেক আগ্রহী এই সেশনটা করার জন্য, সেজন্য আমরা আজকে এই সেশনটা নিচ্ছি। তো আজকের এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের আগামী দিনগুলোতে কিভাবে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে কিভাবে গুছিয়ে নিবে, কিংবা কি করণীয় কিংবা কি করণীয় না, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব সবাই মিলে। আর তোমাদের পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে বলতে পারো। সচরাচর আমরা দেখে থাকি যে মানে পড়াশোনার বাইরে কিংবা ক্লাসের বাইরে খুব একটা সময় হয়ে ওঠে না তোমাদের সাথে তোমাদের অন্য কোনো প্রবলেমের সম্পর্কে শোনার জন্য, কিংবা তোমাদের পড়াশোনা কেমন চলছে, পড়াশোনা কতটুকু গুছিয়ে নিতে পারছো, এই ব্যাপারে আসলে তেমন একটা সময় হয়ে ওঠে না। সেজন্যই আসলে ক্লাসের বাইরে একটা লাইভ সেশন নেওয়ার একটা চিন্তা ভাবনা হয়েছিল আমাদের। সেই প্রেক্ষিতে আজকের এই লাইভ সেশন। তো তোমরা আমাকে একটু জানাবে যে আমার কথাগুলা কি তোমরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পারো তখন আমরা সামনের দিকে এগোবো। জি ভাই, স্পষ্টই শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই বলি তোমাদেরকে যে তোমরা তো সবেমাত্র এসএসসি শেষ করলা। তোমাদের এই এসএসসি তে অনেক উত্থান পতন গেছে, অনেকের রেজাল্ট মনের মতো হয়েছে, অনেকের রেজাল্ট মনের মতো হয়নি। তো আসলে এই যে আমরা এসএসসি তে অনেকে ভালো রেজাল্ট করেছি, অনেকে খারাপ রেজাল্ট করেছি, এইগুলো আসলে কোনো কিছু ফ্যাক্ট না। যদি তুমি সামনের এইচএসসি এবং অ্যাডমিশনটাকে গুছিয়ে নিতে পারো। ভাইয়া, কেউ মনে রাখবে না, তুমি যদি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করে যদি একটা ভালো অ্যাডমিশন টেস্ট দিতে পারো, ভালো কোথাও চান্স পেয়ে যাও, তখন কিন্তু কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তোমার এসএসসি তে কি ছিল। যারা ভালো করেছো তাদেরকেও জিজ্ঞাসা করবে না, যারা খারাপ করেছো তাদেরকেও জিজ্ঞাসা করবে না। এখন এই এইচএসসি এবং অ্যাডমিশনে তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো ভাইয়া, কখনোই আমরা পাস্ট নিয়ে চিন্তা করব না। পাস্ট নিয়ে কখনোই চিন্তা করা যাবে না। আমাদেরকে সবসময় প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। এখন তোমাদের সামনে অনেক বড় একটা জার্নি। তোমরা স্কুল লাইফ থেকে কলেজ লাইফে আসছো, তোমাদের কাছে অনেক রেসপন্সিবিলিটি, তোমাদের ফ্যামিলির অনেক এক্সপেকটেশন আছে। তো তোমাদের এই এইচএসসি লাইফ এবং এই অ্যাডমিশনটাকে অনেক সুন্দর এবং গুছানো করার জন্যই তোমাদের আজকের এই লাইভ সেশন নেওয়া। দেখো, এই এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করার জন্য তোমাকে অনেক বেশি মেধাবী হতে হবে না, শুধু পরিশ্রমী হতে হবে। তোমাকে কি করতে হবে? শুধুমাত্র পরিশ্রমী হতে হবে। যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করতে পারো তাহলেই তুমি সাকসেসফুল হতে পারবা। এখন দেখো, এই যে তোমার অ্যাডমিশন লাইফ কিংবা এইচএসসি লাইফ, এইখানে কিন্তু ভাইয়া কম্পিটিশনটা অনেক, প্রতিযোগিতাটা অনেক বেশি। তুমি হয়তো এরকম প্রতিযোগিতা আগে কখনো ফেস করো নাই। তুমি এখন হয়তো বা তোমার স্কুলে কিংবা তুমি যখন কলেজে উঠবা, তুমি শুধুমাত্র একটা সার্টেন কলেজের উপর কিংবা সার্টেন একটা অঞ্চলের ভালো মেধাবী স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করবা, কিন্তু এই অ্যাডমিশন পিরিয়ডে ভাইয়া তোমাদের একদম পুরো দেশের মেধাবীদের সাথে প্রতিযোগিতা করতে হবে। তো যখন তুমি দেশের সব থেকে মেধাবী মেধাবী স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করবা, তোমার প্রস্তুতিটাও হতে হবে একদম গোছানো। দেখো, আমি আমি আমার অনেক বন্ধু আছে, দেখো আমার অনেক বন্ধু আছে যাদেরকে আমি দেখতাম যে সারা দিন পড়াশোনা করতো, একদম 10-12 ঘন্টা করে পড়াশোনা করতো, কিন্তু আলটিমেটলি রেজাল্টের দিন ওর রেজাল্ট ভালো হইতো না।
তাহলে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া উনি এত পড়াশোনা করতো, রেজাল্ট কেন খারাপ করতো? কারণ ও পড়াশোনা করতে পারতো ঠিক আছে, কিন্তু ও সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারতো না। তোমার তো ভাইয়া অ্যাডমিশন এবং এইচএসসি তে অনেক বড় সিলেবাস। তোমার পক্ষে কি 2 বছর কেন, তোমাকে যদি 3-4 বছরও দেই, তুমি যদি বলো যে আমি সব পড়বো, তাহলে পারবা না। তোমাকে কি করতে হবে? গুছিয়ে নিতে হবে। তোমার প্রয়োজন হচ্ছে গোছানো প্রস্তুতি। যদি তুমি নিজের প্রস্তুতিটাকে যত গুছিয়ে নিতে পারবে, ততই তোমার জন্য অ্যাডমিশন কিংবা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ততই বেশি সহজ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের মানে একদম প্রাথমিক কথা আমার। তোমাদের প্রতি আমার প্রথম আহ্বানই হচ্ছে যে তোমাদের যে আগামী 2 বছর আছে, এই আগামী 2 বছর ভালোভাবে কাজে লাগাও। আগামী 2 বছর খুব পরিশ্রম করো, একদম মন দিয়ে পরিশ্রম করো। আমার বিশ্বাস যে তুমি পরিশ্রম করবে আর তুমি সফলতার মুখ দেখবে না, এরকম কখনো হতেই পারে না। আমি সত্যি বলতে অনেক বেশি পরিশ্রম করা কাউকেই দেখিনি যে ও বিফল হয়েছে। তো পরিশ্রম করার কোনো বিকল্প নেই। এই হচ্ছে তোমাদের মানে একদম প্রাথমিক আলোচনা। এখন কথা হচ্ছে যে পড়াশোনা রিলেটেড কিছু কথা বলি, পরিশ্রম রিলেটেড কিছু কথা তো বললাম। তো তোমার পড়াশোনা করার জন্য সর্বপ্রথম ব্যাপারটাই হচ্ছে যে তোমাকে কোনো একটা সোর্স খুঁজে বের করতে হবে। সোর্স বলতে কি ভাইয়া? সোর্স বলতে তুমি তো কলেজে পড়বা, কলেজে তোমার স্যারেরা পড়িয়ে দিবে, কিংবা অনেকেই তোমরা আহ, রাখবা, টিউটর রাখবা, কিংবা অনেকেই আছে যে ব্যাচ করবা, অনেকেই আছে যে বিভিন্ন কোর্স করবা। আমরা তোমাদেরকে এখানে অনেক চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, তাই না? তো এটা হচ্ছে সোর্স। সোর্স তোমাকে করিয়ে দিবে ভাইয়া। তোমাকে সোর্স তোমাকে পড়িয়ে দিবে, তোমাকে চান্স পাইয়ে দিবে না। তো চান্স পাওয়ার জন্য যেটা করতে হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট সেলফ স্টাডি। তোমাকে সেলফ স্টাডিতে অনেক বেশি সময় দিতে হবে। সেলফ স্টাডির কোনো বিকল্প নেই, তোমাকে নিজে নিজে অনেক বেশি পড়াশোনা করতে হবে। একই সোর্স থেকে পড়াশোনা করে কেউ যাবে দেশের সব থেকে সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে, এই সেম সোর্স থেকে অনেকে কোথাও চান্স পাবে না। তো তোমাকে সেলফ স্টাডি করতেই হবে। এখন সেলফ স্টাডির ক্ষেত্রে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ভাইয়া কয় ঘন্টা পড়বো, কয় ঘন্টা পড়া উচিত? এটা হচ্ছে একদম মানে জাতীয় প্রশ্ন যে ভাইয়া কয় ঘন্টা পড়বো। অনেকেই আমাকে মানে নক করে থাকে, আমার কলেজের জুনিয়র কিংবা আরো অন্যান্য যারা আছে, এই 25 ব্যাচ 26 ব্যাচ, তোমরা তো কেবলমাত্র শুরু। তো একটা কমন কোশ্চেন আমি দেখি, সেটা হচ্ছে যে ভাইয়া কয় ঘন্টা পড়বো। দেখো, আসলে কয় ঘন্টা পড়বে এটার কোনো স্পেসিফিক কোনো মানে অ্যান্সার নাই। কারণ হচ্ছে দেখো, তোমার একটা ফ্রেন্ড একটা ম্যাথ বুঝতে তার সময় লাগে 5 মিনিট, তোমার সময় লাগে হয়তো 10 মিনিট। তো তাহলে ও যদি 2 ঘন্টা পড়াশোনা করে সারাদিনে, তুমি কি ভাইয়া 2 ঘন্টায় পড়াশোনা করবা? না। তোমার ভালোভাবে প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা উচিত, যত ঘন্টা পড়া উচিত, তুমি তত ঘন্টায় পড়বা। তোমার যদি তোমার যদি নিজের প্রস্তুতি গুছিয়ে নিতে দিনে 10 ঘন্টা পড়তে হয়, তুমি 10 ঘন্টায় পড়বা। কেন পড়বা না? তোমার উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু করা। তোমার উদ্দেশ্য এটা না যে আমি 2 ঘন্টা পড়বো। তারপরেও তোমরা আমাকে অনেকে বলে থাকো যে হ্যাঁ ভাইয়া, বুঝলাম তো, আমি আমার মতো করে পড়বো। তাও আপনি একটা বলে দেন যে আপনারা বা আপনার ফ্রেন্ডরা যারা যারা অনেক ভালো ভালো জায়গায় গেছে, আপনারা যারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, আপনারা কয় ঘন্টা পড়তেন? বা একটা এভারেজ তো কোনো কিছু আছে, তাই না? সবকিছু একটা এভারেজ থাকে। এভারেজ কয় ঘন্টা পড়বো? তা আমি বলবো যে ডেইলি 4 থেকে 5 ঘন্টা অবশ্যই তোমাকে পড়তে হবে। তুমি তুমি অনেক তুমি প্রাইভেট পড়ো, তুমি অনেক কলেজে সময় দাও, এত কিছুর পরও তুমি চেষ্টা করবা 4 থেকে 5 ঘন্টা নিজের সেলফ স্টাডির জন্য পড়ার জন্য। সেলফ স্টাডি, তো সেলফ স্টাডির জন্য 4 থেকে 5 ঘন্টা সময় তোমাকে লাগাতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই ছিল তোমার স্টাডি রিলেটেড কথা। আরো বেশ কিছু কোশ্চেন তোমাদের আছে, আমরা পরবর্তীতে তোমাদের কোশ্চেন নিব। আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো, এরপর আরেকটা ব্যাপার সেটা চলে আসে যে ভাইয়া আমি তো ভাইয়া ডাক্তার হতে চাই, আমি তো আমি তো ভাইয়া ইঞ্জিনিয়ার হতে চাই, কিংবা কিংবা আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে চাই। তাহলে কি আমার করণীয় কি? অনেকে আছে কি এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার ভার্সিটিতে চান্স পাওয়ার চক্করে তারা কি করে, তারা দেখা যায় যে সায়েন্সের সাবজেক্ট শুধু পড়তে চায়। আমি দেখছি, অনেক ঝোঁক দেখছি যে
ফিজিক্স দেখো, ফিজিক্স আছে তোমাদের, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, এগুলো তো সায়েন্সের সাবজেক্ট আছে। এছাড়াও আছে আছে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, আছে না এগুলা? একটা কথা মাথায় রাখো, শোনো, ভালোরা সবসময় সবকিছুতেই ভালো থাকে। তুমি তুমি ডাক্তার হবা তার মানে এই না যে তোমার অঙ্ক করা যাবে না, তার মানে এই না তুমি শুধু সারা দিন ভরে বায়োলজি পড়লা, তুমি বায়োলজি ছাড়া আর কিচ্ছু পড়লা না, তুমি সারাটা দিন শুধু বায়োলজি পড়লা আর কিচ্ছু পড়লা না। এটা এইভাবে করলে ডাক্তার হওয়া যায় না। আমার অনেক মানে মেডিকেলে চান্স পাওয়া ফ্রেন্ড আছে, ওদের ওদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্ক সবগুলা 90+। তাদের এই 90+ মার্কের কোনো প্রয়োজন ছিল না, তাহলে তারা কেন মার্ক নিয়ে আসছে? আসলে ভালোরা সব জায়গাতেই ভালো করে। তুমি ভাইয়া ইঞ্জিনিয়ার হবা তার মানে কি তোমার বায়োলজি পড়তে হবে না, বায়োলজি পড়ার প্রয়োজন নেই, এরকম কোনো ব্যাপার না। কিংবা অনেকে আছে যে যে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, আমি বাংলা ইংরেজি আইসিটি অবহেলা করি। তুমি জানো যে অনেক স্টুডেন্ট আছে যে বুয়েটে চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু শুধুমাত্র A+ না থাকার কারণে সে আবেদনই করতে পারে না। তাই আমি বলবো যে প্রত্যেকটা বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তুমি এইগুলাতে এইগুলাতে একটু বেশি সময় দাও, কিন্তু তার মানে এই না যে তুমি সময় দিবা না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে কলেজের শুরুতে এত বেশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এত সময় দেয় যে বাংলা ইংরেজি আইসিটি করার একদম সময় পায় না। দিন শেষে কি হয়, A+ চলে যায়। দেখো, সবগুলাতেই কিন্তু 80+ না পেলে A+ দেয় না। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার সবগুলোতেই 80+ পেতে হবে। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে তো তোমার তো একটা মার্ক লাগে, একটা মার্ক লাগে সার্টেন 85% কিংবা 85% এর থেকে বেশি, কখনো কখনো এটা কমও হয়ে থাকে লাগে। বা ভার্সিটির ক্ষেত্রেও যদি বলো, তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। ভালো স্টুডেন্টরা সবসময় ভালো। আমি আমার আশেপাশে যত ভালো স্টুডেন্ট দেখি সবাই সবকিছুতেই ভালো ছিল। এমন না যে আমি 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 ইঞ্জিনিয়ার হবো কারণে আমি বায়োলজি পড়বো না, এমন না যে আমি ডাক্তার হবো কারণে আমি কোনো অঙ্ক করব না। এরকম এরকম চিন্তাধারা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। এখন তোমাদের টার্গেট হচ্ছে যত বেশি নিজের বেসিক, যত বেশি নিজের বেসিককে স্ট্রং করা যায়। বেসিক স্ট্রং করার বিকল্প কিচ্ছু নাই। একটা জিনিস মাথায় রাখো, বেসিক স্ট্রং করার বিকল্প কিচ্ছু নাই। খুব বেশি পড়াশোনা করতে হবে, খুব। আর হ্যাঁ, তার মানে কি ভাই আমি কোনো চিল করবো না? করবা পড়াশোনা শেষ করার পর। তুমি তুমি ডেইলি পড়াশোনার ধরো, আমি তোমাকে বললাম না যে এভারেজ 4 থেকে 5 ঘন্টা, তুমি 4 থেকে 5 ঘন্টা আগে পড়বা, এরপর সময় থাকলে তখন তুমি চিল করবা। পড়াশোনার পর চিল, তার আগে না। এখন এখন কিছু তোমাদেরকে একটু নির্দেশনা দেই যে একটা অনেক বড় ভুল করে ফেলে তোমাদের বয়সী যে বাচ্চারা, তারা যে তারা পড়াশোনা না জমায় ফেলে। জমানো যাবে না, জমানো যাবে না। পড়াশোনা একদমই জমানো যাবে না। যেমন ধরো আজকে ক্লাস হয়েছে, এক্সাম তো 2 মাস পরে, থাক আর পড়ি না। তুমি বিশ্বাস করতে পারবা না যে এইচএসসির সিলেবাসটা এত বড়, এইচএসসির সিলেবাসটা এত বড় যে তুমি যদি 1 সপ্তাহ পিছিয়ে যাও, সেই 1 সপ্তাহ রিকভার করার মতো বাড়তি সময় তুমি পাবা না। কারণ পরের সপ্তাহে সেই পরের সপ্তাহের পড়া পড়তে হবে। তুমি তখন এই 1 সপ্তাহের গ্যাপ কিভাবে ফিল আপ করবা? তো গ্যাপ রাখা যাবে না, একদমই গ্যাপ রাখা যাবে না, এটা মাথায় রাখো। এখন থেকে সিরিয়াস হতে হবে। এখন থেকে যদি তুমি সিরিয়াস না হও, তাহলে তো তুমি ভালো কিছু করতে পারবা না। আর হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যে এমসিকিউ এ ফোকাস রাখতে হবে। অনেকে আছে যে ভালো ভালো করতে হয়, অনেক ভালো ভালো প্রবলেম সলভ করতে পারে, কিন্তু এমসিকিউ পারে না। কারণ এমসিকিউ এর মধ্যে একটা টাইম বাধা থাকে, টাইম বেঁধে দেওয়া থাকে। দেখো, শুধু পারলেই হবে না, টাইম ম্যানেজমেন্ট ইজ আ বিগ ফ্যাক্টর। এটা শুধুমাত্র পড়াশোনায় না, সবকিছুর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তোমাকে অনেক হেল্প করবে। তুমি তুমি হয়তো 30টা এমসিকিউ আছে, তুমি 30-এর মধ্যে 30 পাবা, কিন্তু তোমার সময় লাগবে 60 মিনিট। তোমাকে এই সময়টা কে দিবে ভাইয়া? কেউ দিবে না। তোমাকে সময়ের মধ্যে শেষ করতে হবে। শুধু পেলেই হবে না, পাওয়ার সাথে সাথে তোমাকে সময়ও মেনটেন করতে হবে। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর একটা মাথায় রাখো যে তুমি শুধু ভাবো যে তোমার মানে পড়াশোনা করে তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, কতটা স্যাটিসফাইড হবে তোমার ফ্যামিলি, তোমার যে আশেপাশের মানুষজন যারা তোমার শুভাকাঙ্ক্ষী, কতটা স্যাটিসফাইড হবে। এটা মনে রাখো যে কেউ তোমার মানে পাস্ট নিয়ে কেউ চিন্তা করবে না। কেউ বলবে না যে অনেক অনেক স্টুডেন্ট আছে যে জেএসসি এসএসসি তে পর্যন্ত মানে 4 পয়েন্ট কিংবা 4.5 পেয়ে থাকে,
তারপর দেখা যায় যে একদম বড় বড় মেডিকেলে কিংবা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। তো তারা কিভাবে চান্স পায়? কারণ তাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে, নিজের মধ্যে সেই ইচ্ছা শক্তি জাগিয়ে তুলতে হবে, এছাড়া কখনোই ভালো কিছু করা সম্ভব না। বুঝতে পেরেছো? একটা জিনিস মনে রাখো, নো ওয়ান উইল রিমেম্বার ইউর পাস্ট। হ্যাঁ, কেউ তোমার পাস্ট নিয়ে ভাববে না, তুমি এখন কি, তুমি ফিউচারে কি হবা, এটা নিয়েই আসলে সবাই ভেবে থাকে। বুঝতে পেরেছো তোমরা? এখন তোমরা এই যে এখন দেখো, এখন এই যে বড় সিলেবাস, আমি যেটা বলতে চাচ্ছি যে এত বড় সিলেবাস, এত বড় সিলেবাস তো ভাইয়া তোমার পড়া লাগবে না। তোমার, আমি যদি অর্গানিক নিয়ে যদি আমি একটু কথা বলি, যে অর্গানিকে এত বড় বই, তুমি জানো যে অর্গানিকের যদি তুমি 40% যদি গুছিয়ে পড়তে পারো, অর্গানিকের এমন কোনো একটা কোশ্চেনও নাই যেটা তুমি পারবা না। মানে অর্গানিক থেকে যদি তোমাকে কেউ 10টা কোশ্চেন করে, তুমি 10টা অ্যান্সার করতে পারবা, তুমি যদি 40% পড়তে পারো। তাহলে ভাইয়া এই 60% তো ভাইয়া পড়ার প্রয়োজন না, আমি কিভাবে বুঝবো? এর জন্য তোমার প্রয়োজন হচ্ছে প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন। তুমি এখন জানো না যে কি করতে হবে কি করতে হবে না। তোমার প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য তোমার প্রয়োজন হচ্ছে প্রপার গাইডলাইন। যদি প্রপার গাইডলাইন পাও, সেক্ষেত্রে দেখবা যে তোমার জন্য ইজি হয়ে যাবে। ব্যাপারটা এমন না যে গাইডলাইন না পেলে ভালো কিছু করা সম্ভব না, এমন না। আসলে ধরো এটা এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার গন্তব্য। তুমি যদি গাইডলাইন পাও, তাহলে তুমি এই যে এরকম স্মুথলি চলে যেতে পারবা। আর যদি তুমি গাইডলাইন না পাও, তাহলে তোমাকে এরকম কষ্ট করে যেতে হবে। যাওয়া তো ভাইয়া গন্তব্যে সম্ভব, কিন্তু তুমি যদি প্রপার গাইডলাইন পাও, তোমার জন্য এই রাস্তাটা অনেক সহজ হয়ে যায়, অনেক বেশি সহজ হয়ে যায় রাস্তাটা। তো একটা প্রপার গাইডলাইন তোমাকে অনেক হেল্প করবে, তোমার যেটাই টার্গেট হোক না কেন। যেমন ধরো তোমার বই, তুমি জানো যে একটা চ্যাপ্টারের মধ্যে অনেক ম্যাথ থাকে, অনেক ম্যাথ থাকে, সবগুলো ম্যাথ কি পড়তে হয়? তুমি যদি একটু রিসার্চ করতে পারো, তাহলেই দেখবা যে সবকিছু হয়ে যায়। তো অনেক বেশি তোমাকে ঘাটাঘাটি করতে হবে, অনেক বেশি বুঝতে হবে যে কোন কোশ্চেন গুলো রিপিট হয়। তুমি জানো শুধুমাত্র বোর্ডেই না, বিভিন্ন ইউনিভার্সিটিতেও শুধুমাত্র কোশ্চেন রিপিট হয়। তুমি যদি বিগত বছরের প্রশ্ন একটু ঘাটাঘাটি করে দেখো, তুমি পেয়ে যাবা। তো এই ঘাটাঘাটি গুলো তুমি কিভাবে করবা? তুমি তো ভাইয়া এখনো তো ঠিক মতো তুমি জানোই না যে কিভাবে কি শুরু করতে হবে। তো এই জন্য আমরা আছি তো, কোনো টেনশন নাই। আমরা তোমাদেরকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু আমাদের উপর ভরসা রাখো, তোমাদেরকে গুছিয়ে দিব আমরা, তোমাদেরকে গুছিয়ে দিব আমরা, কোনো টেনশন নাই। এটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু তোমাদেরকে মনোযোগী হতে হবে। তাহলে ভাইয়া আমরা পাইয়ে দিতে পারবো না তোমাকে, আমরা শুধু গুছিয়ে দিতে পারবো, আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে তোমাকে। পরীক্ষার হলে মাথা খাটিয়ে চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি তোমাকে অর্জন করতে হবে। সেই অর্জন করতে আমরা সহায়তা করতে পারবো, এর থেকে বেশি কিছু না। কিন্তু তোমাদেরকে যদি, তোমরা যদি পরিশ্রমী না হও, সেক্ষেত্রে সম্ভব না। আমি বিশ্বাস রাখি যে আমার এই কথাগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কারণ আমার বলা এখানে প্রত্যেকটা কথাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই আগামী 2 বছর, কিংবা অ্যাডমিশন মিলে যদি বলি 2.5 বছর, এই 2.5 বছর তোমরা যদি নিজেদেরকে একটু ফোকাসড রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের আসলে আর মানে আর পিছনের দিকে আর তাকাতে হবে না, মানে একদম পাস্ট নিয়ে কখনো আফসোস করতে হবে না। এই ছিল তোমাদের হচ্ছে মানে গাইডলাইন মূলক একটা কথা। এরপর আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে যে তোমাদের আহ, তোমরা তো দেখেছো যে তোমাদের অনেক বই, হ্যাঁ তোমরা তো যখন এসএসসি তে ছিলে, এসএসসি তে তোমাদের ইয়া থেকে বই দিয়ে দিত, স্কুল থেকে বই দিয়ে দিত। তো ওই বইগুলা তোমরা ফলো করতা, কিন্তু তোমরা এইচএসসি তে উঠে কি দেখতেছো? এইচএসসি তে উঠে দেখতেছো যে বইয়ের কোনো সীমা নাই, বই নাকি কিনতে হয়। আমি যখন এইচএসসি তে উঠলাম, আমি যখন শুনলাম যে আমার বই কিনতে হবে, আমি অবাক হয়ে গেলাম যে বই কেন কিনবো? আমাকে কলেজ থেকে বই দিবে না? না, কলেজ থেকে বই দেয় না। এখন বই কিনতে গিয়ে আমি আরেকটা ঝামেলায় পড়ে গেলাম, যে ভাইয়া কি কি বই কিনবো? কেউ বলতেছে যে এই বই কিনো, কেউ বলতেছে না 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 তুমি না এই প্রিপারেশন নিবা, তাহলে তুমি এই বই কিনো। আরেকজন বলতেছে না 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 এটা কেনার প্রয়োজন নাই, তোমার জন্য এটা ভালো হবে। আমি কনফিউজড হয়ে গেলাম, আমি একদমই কনফিউজড যে আমি কোনটা কিনবো। আমি যদি এখন এটা কিনি, তারপর যদি চান্স না পাই, তখন তো আমার আফসোস থাকবে যে ইস, এইটা কিনলে হয়তো চান্স পেয়ে যেতাম। তো এই আফসোস, যখন আমার আফসোস করতে না হয়, এই জন্যই তোমাদের জন্য এই ধরনের গাইডলাইন মূলক ভিডিও তোমাদের জন্য আনা। তো তোমরা, আমি যদি বলি যে আমি একদম শর্টলি কয়েকটা কথা বলে ইয়া করব, যে
ধরো আমি তোমাকে প্রথম থেকে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তোমাকে একটা শুধুমাত্র ধারণামূলক একটা কথা বলি। যেমন ধরো ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেন মাথায় আসে সেটা হচ্ছে ভাই আমরা কার বই ফলো করব? বাজারে অনেক বই আছে, বাজারে ইসাক স্যারের বই আছে, তারপর বাজারে আছে তপন স্যারের বই, তারপর আছে শেলু স্যারের বই, তারপর আছে প্রামাণিক স্যারের বই। এখন ভাইয়া কোনটা ফলো করব? তা আমি বলবো যে তোমার যে কোনো একটা ফলো করলেই হবে। তুমি কি জানো যে এইখানে যে বইগুলো আছে, বইগুলোর ভিতরে কন্টেন্ট 90%ই হচ্ছে সেম, 90%ই সেম। এখন এরপরও তো তোমরা বলবা যে না ভাই বুঝলাম 90% সেম, তাও আপনি একটা একটা ইয়া দিয়া দেন, আপনি একটা দিয়া দেন। তো আমি বলবো কি, এইখানে তোমরা আহ, একটা মেইন বুক রাখো, একটা মেইন বুক রাখো, আর সাথে রাখো সাপ্লিমেন্টারি বুক, আর সাথে রাখো সাপ্লিমেন্টারি বুক। এখন আমি বলবো যে মেইন বুক কোনটা? তোমরা চাইলে এই ইসাক স্যারের বইটাকে মেইন বুক আকারে পড়তে পারো, মানে এটা হচ্ছে তোমার মেইন বুক হিসাবে কাজ করবে। ইসাক স্যারের এই বইটা মেইন বুক হিসাবে কাজ করবে, কিংবা তপন স্যারেরটাও ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, এটা একটা ফলো করলেই হয়। এরপর তোমরা চাইলে সাপ্লিমেন্টারি, আমি আমি সাজেস্ট করতেছি যে এটা হচ্ছে তুমি মেইন বুক হিসেবে ফলো করবা, আর তপন স্যারের বইটা হচ্ছে তুমি সাপ্লিমেন্টারি বুক হিসেবে ফলো করবা, ঠিক আছে? এখন এগুলা কি ভাইয়া পড়বো না? এগুলা কি ভাইয়া পড়বো না? হ্যাঁ তুমি পড়বা, কখন পড়বা? যদি এগুলা শেষ করতে পারো। তুমি তুমি দেখো ভাইয়া, তুমি যদি ক্লাস 6 এ পড়ো, তুমি যদি ক্লাস 6 এ পড়ো, তুমি ক্লাস 7 এ না উঠে কি তুমি ক্লাস 8 উঠতে পারবা, ক্লাস 9 এ উঠতে পারবা? তুমি আসো মাত্র ক্লাস 6 এ, তুমি যদি এখন 9 পড়তে চাও পারবা না তো। তো তুমি আগে এই যেটা মেইন বই বানাইছো, এই মেইন বইটা আগে পড়ো, মেইন বইটা শেষ করো ভালোভাবে। তোমার যদি ভাই এটা শেষ হয়ে যায়, অনেকে আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে 4টা 5টা করে লেখক সবার বই সম্পূর্ণ শেষ করে ফেলে। তো তোমার তো সব শেষ করার দরকার নাই, তোমার দরকার হচ্ছে ভালোভাবে শেষ করা। তুমি ভাই এই সবগুলাই পড়লা, তারপর তোমার এই স্যারের থেকে একটা কোশ্চেন দিলাম, তুমি আটকে পড়লা, লাভ নাই তো। তো সেজন্য আগে একটা বইকে ফোকাস রাখো, একটা বইকে ফোকাস রেখে সেই বইটাকে ফলো করতে থাকো। এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও, তোমাদের তো আর বেশি দিন নাই ক্লাস শুরু হওয়ার। তো ক্লাস শুরু হওয়ার পরে দেখবা যে সবকিছু সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তো তোমাদেরকে এখন থেকে যদি প্রস্তুতি না নাও, তাহলে দেখবা যে অনেক পিছিয়ে যাচ্ছে তোমরা। তারপর কি করতে হবে ভাইয়া? অনুশীলনী খুব ইম্পর্টেন্ট, অনুশীলনী খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আমি যদি বলি যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, অনুশীলনী থেকে ইসাক স্যারের বই থেকে হুবহু চলে আসে, একদম হুবহু চলে আসে, অপশন সহ কমন পড়ে যায়। তো খুবই ইম্পর্টেন্ট। তারপর কি করবা? তারপর কি করতে হবে? ফিজিক্সের ক্ষেত্রে আমি আর বেশি কথা বলবো না, ফিজিক্সের ক্ষেত্রে আর একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে বেসিক। ভাইয়া বেসিকের বিকল্প কিচ্ছু নাই। তুমি এইচএসসি বলো অ্যাডমিশনই বলো, তোমার বেসিক যদি ঠিক না থাকে কিচ্ছু কোনো লাভই নাই। অ্যাডমিশনে তোমাকে একদম 100% কমন কেউ পাইয়ে দিতে পারবে না। কোনো বাজারের শিক্ষা প্রতিষ্ঠানই হোক, কিংবা কোনো বই হোক, কোনো টিচার হোক, তোমাকে 100% কমন পাইয়ে দিতে পারবে না। তোমার বেসিক স্ট্রং রাখতে হবে। তোমার বেসিক যত স্ট্রং থাকবে, যত তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো হবে, ততই তুমি খুব ভালো এগিয়ে যেতে পারবা, ততই তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে এমসিকিউ শর্টকাট। দেখো তুমি অনেক ভালো বেসিক বুঝো, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে শুধুমাত্র বেসিক দিয়ে হয় না। হ্যাঁ, সাথে সাথে কি করতে হয়? এমসিকিউ শর্টকাট লাগে। একদম এমসিকিউ শর্টকাট গুলো শিখে ফেলবা। ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ এর অনেক শর্টকাট আছে, অনেক ম্যাথ আছে যে 1 পৃষ্ঠা লাগে, 2 পৃষ্ঠা লাগে করতে, কিন্তু তুমি এমসিকিউ শর্টকাটের মাধ্যমে 2 থেকে 3 লাইনের মধ্যে করে ফেলতে পারবা। তো তোমাকে এমসিকিউ শর্টকাটে অনেক বেশি পারদর্শী হতে হবে, খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তারপর কি করতে হবে? ভাইয়া সূত্র মুখস্থ করতে হবে একদম। এনে কোনো কথা নাই, মুখস্থ মানে একদম ঠাটা মুখস্থ, এনে আর কোনো কথা নাই, সূত্রেও ভাই বুঝাবুঝি নাই। তুমি ম্যাথ বুঝো, তুমি বেসিক বুঝো, আমি কোনো কিছু বলবো না, কিন্তু সূত্র, সূত্র তোমাকে একদম মুখস্থ করতে হবে। এগুলা ভাই বুদ্ধি করার সুযোগ নাই, যে মনে করো আহ, যেমন তুমি ছোটবেলায় পড়ছিলা না যে a+b² সমান সমান a² + 2ab+b²। এই সূত্রটা কি তুমি a+b² বলার সাথে সাথে মুখের মধ্যে অটোমেটিক চলে আসে না? তো এত বেশি প্র্যাকটিস করছো কারণে এটা চলে আসে। তোমার সূত্রগুলোকে ওইভাবে মুখস্থ রাখতে হবে। পরীক্ষার হলে 1 মিনিট যদি তুমি সূত্র মনে করতে এই সময় কাটিয়ে দাও, ওই 1 মিনিট তোমার জন্য নষ্ট হয়ে যাবে। ভাইয়া অ্যাডমিশনে কেউ কাউকে ছাড় দেয় না, অ্যাডমিশনে তোমার জন্য একটা মিনিটও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে। আর লাস্ট, ফিজিক্সের জন্য আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই।
তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি করো তাহলেই তুমি দেখবা যে পরবর্তীতে তোমাকে এই ধরনের কোনো ম্যাথ যখন দিচ্ছে খুব সহজে করে ফেলতে পারছো। এরপর আমি যদি একটু কেমিস্ট্রি নিয়ে যদি কথা বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া আমি একটু সিরিয়ালি বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে কোনটা ফলো করবো? হাজারি স্যারের বই। হাজারি স্যারের বই তোমাকে মেইন বুক হিসেবে ফলো করতে হবে। হাজারি স্যারের বই থেকে একদম হুবহু মেডিকেল কোশ্চেন চলে আসে। দাগানো বই ফলো করব। দাগানো বই তোমরা কালেক্ট করতে পারো, কিংবা আমাদের সাথে যদি তোমরা থাকো আমরা তোমাকে দাগানো বই প্রোভাইড করব, সমস্যা নেই। দাগানো বই থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ কমন পাবা, প্রচুর পরিমাণ, তোমরা কল্পনা করতে পারবে না কি পরিমাণ এমসিকিউ কমন পাবা। দাগানো বই প্রয়োজন। তুমি ভাই বুঝো না যে কোনটা দাগানো প্রয়োজন, কোনটা ইম্পর্টেন্ট লাইন আর কোনটা না। এটা হচ্ছে যারা পড়ে শেষ করে ফেলছে তারা বুঝে, বা আমরা বুঝি, আমরা জানি। তো এই দাগানো বই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর যদি বলি যে তুমি সাপ্লিমেন্টারি কোনো বই চাও, হ্যাঁ, সাপ্লিমেন্টারি বই হিসেবে গো স্যারের বই আছে, গো স্যারের বই আছে, কিংবা কবির স্যারের বই আছে, তোমরা চাইলে ফলো করতে পারো। কিন্তু তোমার মেইন বুক হবে হাজারি স্যারের বই। এটা শেষ করে তারপর এগুলাতে যাবা, আগেই সবগুলো পড়ার প্রয়োজন নেই। আর কি করতে হবে ভাইয়া? অর্গানিকটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে হবে। অর্গানিক অনেক বড়, অর্গানিক অনেক বড়, কিন্তু এই অর্গানিক অনেক বড় হইলেও সমস্যা নাই, তোমাকে একটু গুছিয়ে নিতে হবে। তোমার অর্গানিকে সব পড়ার প্রয়োজন নাই। ওই যে একটু আগে বললাম না তোমাকে যে 40% যদি তুমি অর্গানিক পড়তে পারো, এখান থেকে তুমি 100% কমন পাবা। এই 40% গুছিয়ে দেওয়ার দায়িত্ব কার? এই 40% গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার বা আমাদের, যদি আমাদের সাথে থাকো তোমরা। আর যদি তোমরা আমাদের সাথেও না থাকো, আমি আমি শুধু তোমাদেরকে বলছি তোমরা একটা প্রপার গাইডলাইন মেনটেন করো, কারণ তোমাদের কাছে এখন বইটা একদম নতুন। তারপর কি করবা? বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন বিক্রিয়া একদম হাতে লিখে প্র্যাকটিস করবা। বিক্রিয়া একদম হাতে লিখে প্র্যাকটিস, হাতে লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। তুমি পরীক্ষার হলে গিয়ে আটকে যাবা ভাইয়া, তুমি অনেক বুঝো, তোমার বেসিক অনেক স্ট্রং, তুমি এক্সাম হলে গিয়ে আটকে যাবা, কারণ তোমার প্র্যাকটিস নাই। প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। তারপর যদি আমি একটু ম্যাথ নিয়ে কথা বলি, ম্যাথের জন্য কি করতে হবে? ম্যাথের জন্য অনেক বই আছে, ম্যাথের জন্য আসলে সব বই ভালো। আমি যদি বলি কেতাব স্যারের বই, কিংবা এসইউ আহমেদ স্যারের বই, কিংবা অসীম কুমার সাহা স্যারের বই, কিংবা রূপন্তী প্রকাশনী যে বইটা আছে তোমরা ফলো করতে পারো। তোমাদের যে বন্ধুরা আছে যারা নটরডেমে চান্স পেয়েছে, বা তোমরা যদি এখানে কেউ নটরডেমের থেকে থাকো, দেখবো যে নটরডেমে এসইউ আহমেদ স্যারের বই ফলো করে। আবার আহ, মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে সবাই সাজেস্ট করে থাকে যে কেতাবুদ্দিন স্যারেরটা করার জন্য, কারণ এনে অনেক মানে ভ্যারাইটি ভ্যারাইটি টাইপ অফ ইয়া থাকে, ম্যাথ থাকে, যে অনেক কঠিন কঠিন ম্যাথ থাকে। তো অনেক কঠিন কঠিন ম্যাথ থাকলে কি হয় যে অনেক বেশি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি নিজের বেড়ে যায়, কিংবা এগুলো অনেক ভালো। তো আমি, আমাকে যদি পরামর্শ দিতে বলো, আমি বলবো যে তুমি কেতাব স্যার একটা ফলো করতে পারো, এরপর সাপ্লিমেন্টারি যে কোনো একটা করলেই হবে। বাট এটা ম্যান্ডেটরি না যে ভাইয়া কেতাব স্যার ফলো না করলে আমার চান্স হবে না, বুয়েটে চান্স হবে না, কিংবা ইয়েতে চান্স হবে না, ইঞ্জিনিয়ারিং এ চান্স হবে না, এরকম না। আমার অনেক অসংখ্য ফ্রেন্ড আছে যারা এই কেতাবউদ্দিন স্যারের বই 3-4 বার শেষ করে বুয়েটে পড়ে। আবার এমনও ফ্রেন্ড আছে যারা কেতাবউদ্দিন স্যারের বই পড়ে নাই, তাও পড়ে, তাও চান্স পাইছে। তো এটা এটা ম্যাটার করে না, তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো, দ্যাটস ম্যাটার। ওকে। আর হচ্ছে একটা ব্যাপার তোমাদের বলি যে এনে আসলে তোমাদের 95% ম্যাথ সেম, কিছু আর আলাদা নাই। শুধুমাত্র এই কেতাব স্যারের বইয়ের মধ্যে কিছু কঠিন কঠিন ম্যাথ বাড়তি আছে এই। আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ওদের কেতাব স্যার করার দরকার নাই, তারা একটা যে কোনো একটা ফলো করলেই হবে, শুধু শুধু এত কঠিন ম্যাথ করার প্রয়োজন নাই। আর হচ্ছে এমসিকিউ, ম্যাথের মধ্যে ভাইয়া এমসিকিউ হচ্ছে তোমার জন্য একটা সেভিয়ার। এমসিকিউ, এমসিকিউ যদি তুমি প্র্যাকটিস না করতে পারো তুমি কখনোই পারবা না। তুমি কেমিস্ট্রি ফিজিক্সের থেকে ম্যাথে প্রায় 20%-এর মতো বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কারণ কারণ হচ্ছে এমসিকিউ এ অনেক মানে অনেক ট্রিকি ট্রিকি এমসিকিউ থাকে যেগুলো খুব সহজে করে ফেলা যায়, প্র্যাকটিসের অভাবে মানুষ শুধু পারে না। মানে এমসিকিউ তুমি পারো নাই, তুমি সলভ দেখলে বলবা ও এত সহজ ছিল, পারি নাই, এরকম হচ্ছে ব্যাপারগুলা। তারপর কি ভাইয়া? সিলেবাস। আমি তোমাদেরকে বলতেছি সিলেবাস কিন্তু হিউজ, সিলেবাস হিউজ। ম্যাথের সিলেবাসটা অনেক বড়। আমার, আমি যদি তোমাকে বলি যে তুমি সব থেকে বেশি যে প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে ম্যাথের সিলেবাস শেষ করতে গিয়ে। তোমার কেমিস্ট্রি ফিজিক্স যখন লাস্টের দিকে চলে যাবা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা, কিন্তু ম্যাথ পারবা না। তোমার ম্যাথ যদি এখন থেকে সিরিয়াস না হও তুমি কিন্তু পরবর্তীতে রিগ্রেট করবা। তো ম্যাথের সিলেবাস নিয়ে খুবই সতর্ক থাকো তোমরা। আর আমি একটু বায়োলজি নিয়েও বলি,
দেখো বায়োলজি নিয়ে পড়তে হবে, বায়োলজি সম্পর্কে জানতে হবে। তো বায়োলজির ক্ষেত্রে আমি যদি বলি তোমাকে, প্রথম পত্র বা জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি আবুল হাসান স্যারের বইটা ফলো করতে পারো। এটাই আসলে সবাই ফলো করে, এটাই হচ্ছে তোমার মেইন বুক। ফলো করতে পারো বলতে এটা ফলো করতে হবে তোমাকে। আর যদি আমি বলি যে জুলজির ক্ষেত্রে, জুলজি বা জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কোনটা ইউজ করতে হবে, গাজী আজমল স্যারের বইটা। এটা এটা হচ্ছে তোমার জন্য একদম টেক্সট বুক। টেক্সট বুক যেভাবে তোমাকে পড়তেই হয় এইভাবে। এছাড়া আসলে এনে আসলে আরো অনেকগুলো আছে, যেমন আলিম স্যারের বই আছে, তোমরা চাইলে আলিম স্যারের বই পড়তে পারো, কিন্তু আমি অবশ্যই বলবো গাজী আজমল স্যারের বই শেষ করার পর তারপর আলিম স্যারের বই যাবা, এর আগে না। আর বায়োলজির ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাগানো বই। তোমাকে দাগানো বই পড়তেই হবে, দাগানো বই পড়া ছাড়া কোনো বিকল্পই নাই। তোমাকে দাগানো বই পড়তে হবে। আর হচ্ছে কি, কিছু কিছু জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, যেমন হচ্ছে বৈশিষ্ট্য। বায়োলজিতে ভাইয়া বৈশিষ্ট্য, আমি তোমাকে শুধুমাত্র মেডিকেলে চান্স পাওয়ার জন্যই বলছি না, তোমাকে তো ভালো করতে হবে। তোমাকে কি বোর্ড পরীক্ষা ভালো করতে হবে না বায়োলজিতে? তোমাকে বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়তে হবে, যে পার্থক্যগুলো আছে বইয়ের মধ্যে, ছক যেগুলো আছে একদম মুখস্থ করে ফেলবা, এগুলা থেকে আসবে কোশ্চেন, অবশ্যই আসবে, এটা গ্যারান্টি। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে। তারপর কি করতে হবে ভাইয়া, আর্ট, যেটাতে আমি খুবই মানে দুর্বল, মানে আমি খুব মানে প্রবলেম ফেস করতাম এই আঁকানোতে, আমি খুব আঁকাইতে পারতাম না, একদমই আঁকাইতে পারতাম না। তো তোমরা এগুলো প্রবলেম ফেস করো না। তো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো আঁকাআঁকি করতে পারো, আমার মতো না। তো আশা করতেছি তোমরা এখানে একটু ফোকাস দিবা আর্ট। কারণ ড্রয়িং এ দেখা যায় কি, তুমি একটা পৃষ্ঠা ধরো, এটা একটা পৃষ্ঠা, তুমি ড্রয়িং করে অর্ধেক পৃষ্ঠা শেষ করে ফেললা, তারপর অল্প অল্প লেখলা, তুমি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। কারণ হচ্ছে এটা একটা মানে মার্ক বেশি পাওয়ার একটা ট্রিক্স, যে তোমার চিত্র থাকতে হবে, চিত্র মাস্ট। তারপর কি করতে হবে, লাস্ট এন্ড ফাইনাল, বায়োলজি তোমাকে প্রথমে একবার বুঝে নিতে হবে। ভাইয়া বুঝার পরে বাস্তবতাটা বলে দিব, বাস্তবতা হচ্ছে মুখস্থ। বায়োলজিতে ভাইয়া মুখস্থ কোনো বিকল্পই নাই, তোমাকে বুঝতে তো হবেই, হ্যাঁ বুঝতে হবে। বুঝার পরে কি করবা, ওই বুঝে তো ওইটা পরীক্ষা লিখতে পারবা না, মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া কোনো বিকল্পই নাই। তো তোমাকে বায়োলজিতে একদম প্রয়োজনীয় লাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে, দাগানো বই ফলো করবা। আর আমি আর বেশিক্ষণ কথা বাড়াবো না। তোমার আমার তোমাদের প্রতি এইটুকুই রিকোয়েস্ট থাকবে, তোমরা সামনে অনেক ভালো কিছু করবে, এতটুকুই আমাদের আশা। কোনো বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাবা, ভালো কিছু করবা, নিজের স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো, তোমরা ভালো কিছু করো, এটাই আমাদের প্রত্যাশা। আর তোমাদের এই জার্নিতে আমাদেরকে যদি কখনোই কাজে লাগে, তোমরা নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারো। আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম এবং পাশে আছি। তোমাদের যে কোনো প্রকার গাইডলাইন হোক, কিংবা গুছিয়ে দেওয়া হোক, কিংবা তোমার ক্লাস নেওয়া হোক, আমরা খুবই কন্টেন্টফুল ক্লাস নিচ্ছি। আমি এতটুকু বলতে পারি যে আমাদের ক্লাস করার পর তোমাদের আর অন্য কোথাও ক্লাস করার প্রয়োজন হবে না। তোমরা আমাদের ক্লাস শেষ করার পর ডিরেক্ট ডিরেক্ট এই ক্লাস শেষ করার পর তুমি বোর্ড কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। এবং কি এবং কি অ্যাডমিশনের জন্য এক ধাপ এগিয়ে যেতে পারবা। এভাবেই আমাদের কন্টেন্ট গুলো গুছিয়ে রাখা হয়, ঠিক আছে? তো তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা আছি। আমরা চাই তোমরা ভালো কিছু করো, অনেক ভালো কিছু হও। আর এর জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে ভাইয়া, অনেক পরিশ্রম করতে হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আমি আর কথা বাড়াচ্ছি না, এতটুকুই থাক আমার কথা। তোমাদের কি কোনো মানে আমাকে কোনো কিছু কোশ্চেন করার কিংবা কোনো কিছু জানার আছে, যদি থাকে তাহলে বলতে পারো, আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। ভাইয়া আপনি যে এই যে বায়োলজির আর্টের কথাটা বললেন না, হ্যাঁ আমাদের এখানে এক স্যার বলছিল যে আর্টটা নাকি অতটা ইম্পর্টেন্ট না, ওই যে অঙ্গগুলো নাকি ইন্ডিকেট করলে হ্যাঁ, মোটামুটি আমি তো হয়ে তোমাকে যায়। বলি নাই, দেখো তুমি তো একটা মানে হয়তো বা ওটা বুঝতে পারো না। আর্ট বলতে কিন্তু এটা বলি নাই যে তোমাকে একদম মানে বইয়ের মতো আঁকাইতে হবে। আমি বলতেছি যে মানে তুমি যেটাই শিখলা, ধরো তুমি মাইটোকন্ড্রিয়া শিখলা, তো তুমি মাইটোকন্ড্রিয়াটা কিভাবে আঁকাইতে হয় শিখে নিলা। তুমি নিউক্লিয়াস শিখলা, পড়লা, নিউক্লিয়াসটা কিভাবে আঁকাইতে হয় শিখে নিলা। বা এইভাবে আরো যা যা আছে। আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে মানে পরীক্ষার খাতায় যত বেশি তুমি চিত্র প্রদর্শন করতে পারবা, তত তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর্ট মানে এটা না তোমাকে প্রফেশনাল আর্ট করতে হবে। হ্যাঁ, তোমাকে ইন্ডিকেট করতে পারলেই হয়ে যাবে। তো তোমাকে তো প্রফেশনালি আর্ট করতে হবে না, তোমাকে কিন্তু চিত্র অ্যাটাচ করতে হবে। চিত্র অ্যাটাচ করতে পারলে অনেক সহজ হয়ে যায়, এটাই। হুম।
এনিথিং এলস? জি ভাই। আর কিছু কারোর জানার আছে? কারোর আরো কিছু জানার আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমি আমি আর কন্টিনিউ করব না। আশা করি আমার বলা প্রতিটি কথাই তোমাদের অনেক কাজে লাগবে। আর আমি বিশ্বাস করি যে আমার টুকু নেওয়া এইটুক মানে সেশন তোমাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল ছিল, এবং এখান থেকে তোমরা আশা করি অনেক নতুন কিছু কিংবা অনেক প্রয়োজনীয় কিছু জানতে পেরেছো। আর তোমাদের আরো দুজন ভাইয়া আছে, তারাও তোমাদেরকে, আমি মোটামুটি অনেক কিছুই সামারি করে দিয়েছি। এরপরও তোমাদের যে আরো দুজন ভাইয়া আছে, তারাও একটু শর্টলি তোমাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দিবে। আমি এখানে মানে স্টপ করছি। শাহিদুল আসিফ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, এখন তোমাদের সিফাত ভাই মোটামুটি সবকিছুই ক্লিয়ার করে দিছে। এখানে আর একজন চলে গেছে অলরেডি, এখানে আর এক্সট্রা কিছু বলার নাই আমি মনে করি। বাট সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তোমরা গ্রুপে 115 জন মেম্বার, তার মধ্যে মাত্র 10, ম্যাক্সিমাম 10 জন পোলাপান ক্লাস করো। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আর একটা ব্যাপার দেখো, এখানে যারা ক্লাস নিচ্ছে এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো ইউনিভার্সিটি টিচারের ক্লাস নিচ্ছে। তার মানে ক্লাসগুলা মানে ফেলে দেওয়ার মতো না, খুব ভালো ক্লাস হয়। বাট তোমরা যারা আছো, মাত্র যে কয়জন অ্যাক্টিভ দেখতেছি, হ্যাঁ, শানিতা, মারুফ, দীপ্ত, তারপরে আরেকটা কে যেন সিফাত ছিল, এই তিনজনই ক্লাস করো, আর বাকি কেউ ক্লাস করো না। ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি এখানে এক্সট্রা করে কিছু বলবো না, তো তোমাদের সিফাত ভাইয়া মোটামুটি সবকিছুই বলে দিচ্ছে। তো এখন আমি জাস্ট কয়েকটা কথা বলবো। কয়েকটা কথার মধ্যে যদি বলি, হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে ইউনি লাইফ, দ্যাট মিনস হচ্ছে ইউনিভার্সিটি লাইফে তুমি তুমি বলতে যদি আমার কথা বলি, আমি যে ডিপার্টমেন্টে আছি, তো আমার ডিপার্টমেন্টে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই তার স্কুল কলেজের টপার ছিল। তাহলে এখন বুঝতে পারতেছো যে তোমার কম্পিটিশনটা কোন লেভেলে করতে হবে। তুমি যদি চিন্তা করো তুমি তোমার এলাকায় বা তোমার কলেজে তোমার স্কুলে একদম টপার ছিলা, তোমাকে অত পড়াশোনা করতে হবে না, ইউনিভার্সিটিতে এমনি চান্স পেয়ে যাবা, যদি এই কথাটা বিশ্বাস করে থাকো তাহলে সবচেয়ে বড় একটা ভুল করবা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি টপার, হ্যাঁ ঠিক আছে, তুমি টপার, তোমার একটা সম্ভাবনা আছে তুমি একটা ভালো জায়গায় যাবা, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা। বাট এই যে এই একটা স্বপ্ন নিয়ে আছো ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাবা, বাট এই স্বপ্নের পিছনে তোমার যে একটা কাজে লাগাইতে হবে বা কাজ করতে হবে, এই কাজটা যদি না করো তাহলে আসলে মানে আলটিমেট আউটকাম যেটা ওটা ভালো হবে না। আর তোমাদের এই যে স্বপ্নটা দেখতেছো বা ভালো করার একটা স্বপ্ন দেখতেছো, ইচ্ছা পোষণ করতেছো, তো এটাকে অ্যাক্সিলারেট করার জন্য আমরা মেইনলি এই কোর্সটাকে লঞ্চ করছি। যারা প্রত্যন্ত অঞ্চলে আছো বা বিভিন্ন গ্রামে আছো, তারা শহরে আসতে পারতেছে না, বা শহরের ভালো ভালো টিচারদের কাছ থেকে মানে পড়াশোনা করতে পারতেছে না, ভালো ইনফরমেশন পাচ্ছ না, এটাই মূল কথা। তো ওই দিক থেকে আমরা চিন্তা করছি যে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার। বাট দুঃখের ব্যাপার হচ্ছে তোমরা কেউ থাকো না। জানি না কেউ রেকর্ডেড ক্লাস করে কিনা, দেখা যায় মোটামুটি 30-35 জন পোলাপান সিন করে কথাবার্তা, সিন জাস্ট সিন পর্যন্তই, বাট ক্লাসে থাকে সর্বোচ্চ 10 জন। তো যদি রেকর্ড ক্লাস করে থাকো তাহলে তো অনেক ভালো। আর যদি রেকর্ড না করে থাকো তাহলে আমি বলবো যে তোমরা নিজের কপাল নিজে খাইতেছো। আচ্ছা, আমি এখন তোমাদের কয়েকজনকে বলবো। মারুফ, দীপ্ত, আচ্ছা তোমরা কি এনডিসির এক্সাম দিছিলা? এনডিসির এক্সাম দেও নাই? কেন দেও নাই? আচ্ছা, যাই হোক, দেও নাই এটা মানলাম, তবে দেওয়াটা উচিত ছিল। তবে তুমি এনডিসির এক্সামটা দেওয়ার মাধ্যমে তুমি আসলে বুঝতে পারতে তোমার কোয়ালিটি কতটুকু। তুমি যদি এনডিসিতে পোলাপানগুলোকে দেখো, জানি না, মনে হয় 900 জনের মতো স্টুডেন্ট থাকে, 900 1000 এরকম স্টুডেন্ট থাকে। তো এই প্রত্যেকটা স্টুডেন্টই তাদের নিজস্ব এলাকার টপার, কলেজের বা স্কুলের টপার। তো তুমি যদি এনডিসির এক্সামটা দিতা তাহলে এদের মাঝখান থেকে তুমি নিজের কোয়ালিটিটা বুঝে নিতে পারতা। তো দেওয়া উচিত ছিল আমি বলি। তো এখন আরো দু একটা কথা যদি বলি, তারপর হচ্ছে তোমাদের সিফাত ভাইয়া তো সবকিছুই বলে দিছে, বাংলা, ইংলিশ, বায়োলজি, মেইনলি তোমাদের বলে দিছে বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই সব বিষয় নিয়ে কিভাবে কি পড়াশোনা করবা এটাই বলে দিছে। তো আমি এটার সাথে কয়েকটা জিনিস অ্যাড করবো, হচ্ছে একটা স্মার্ট নোট করবা, একটা সুন্দরভাবে নোট করবা, নোটটা যাতে গুছানো হয়, প্রপার ইনফরমেশন থাকে। তো আমি তোমাদেরকে অনেকবার বলছি, আমি ক্লাসে যেগুলো পড়াবো এই নোটগুলা যে সুন্দরভাবে করবা,
সে গ্রুপে আপলোড করে দেবো, এমনকি তার গ্রুপের রিয়েক্টের উপর ডিপেন্ড করে আমি তাকে গিফট করবো, এরকম কথা বলছি। বাট তোমরা কেউ আসলে আপলোড করতেছো না, তাহলে আমি এটাই বুঝে নিব তোমরা আসলে নোটটা সুন্দরভাবে করতেছো না। বাট তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে অথবা আহ্বান থাকবে, আহ্বানটা হচ্ছে তোমরা নোটটা সুন্দরভাবে করো, যা পড়াই অ্যাটলিস্ট এই জিনিসগুলা, এটাই তোমাদের অ্যাসেট, এটাই তোমাদের অ্যাসেট, এই জিনিসটাই তুমি ভালো করে পড়ো। এক্সামের আগে তুমি চাইলেও যে পড়া বইয়ে যা যা কিছু আছে সবকিছু পড়ে নিবা, সবকিছু পড়ে শেষ করে ফেলবা, এই জিনিসটা পসিবল হবে না। দিন শেষে তোমার অ্যাসেটটা হচ্ছে তোমার নোট, স্মার্ট একটা নোটে তোমার সবকিছু ইনফরমেশন ইনক্লুডেড থাকবে, কিছু কিছু ম্যাথ, কিছু মানে ইম্পর্টেন্ট ম্যাথ বা এক টাইপের ম্যাথগুলো থাকবে। আমরা এগুলোই করাই মেইনলি, আমরা মানে কি বলে এক সিরিয়ালি সবগুলো ম্যাথ করাবো এরকম না, যে একটা তোমাকে 10টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ করাবো, আমরা একটা বা দুইটা ম্যাথ করাবো, এই দুইটা ম্যাথ করলে বাকি 10টা ম্যাথ তোমরা পারবা। তো এই জিনিসগুলো খুব সিনসিয়ারলি নিবা। তো যে কয়জন আছো তোমরা 3জনই আসলে অনলাইনে ক্লাস করো আমি দেখি, তো নোটগুলো প্রপারলি গ্রুপে আপলোড দেওয়ার চেষ্টা করবা। তো তোমাদের নোটের দ্বারা অন্যান্য যারা ক্লাস করে না তারা একটু উপকৃত হবে, আর নিজেরও ভালো লাগবে, নিজের একটা গোছানো নোট থাকবে। আচ্ছা, তারপরে যদি বাংলা ইংলিশ আইসিটি নিয়ে কথা বলি, তো এই জিনিসগুলোতে একটু ফোকাস করো। আইসিটির কথা কেন বলি, আইসিটিকে অনেকেই খুব সহজ সাবজেক্ট মনে করে রাখে আর কি, মনে করে আসলে সহজ, খুব একটা কঠিন না, বাট এই সহজ যে মনে করে, এই সহজ মনে করার কারণেই তো দেখা যায় দিন শেষে আইসিটিতে অনেকের A+ মিস হয়ে যায়। তবে আইসিটির চেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে ইংলিশে A+ মিস হয়ে গেলে, বা তোমার যদি A+ মিস হয়ে এও না থাকে, A- চলে আসে, তো দেখা যাবে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট মানে ইচ্ছা পোষণ করতেছে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা, তারা সিকিউরিটি এক্সামই দিতে পারবে না। সিকিউরিটি বলতে চুয়েট কুয়েট রুয়েট, এটাতে এক্সামই দিতে পারবে না। তো আমি বলবো ইংলিশটাকে অ্যাটলিস্ট ইংলিশটাকে একদম ফালাই দিও না, একটু সুন্দরভাবে পড়াশোনা করো। তুমি চেষ্টা করবা যে বছরে 4 মাস 5 মাস কোনো একটা টিচারের কাছে পড়ো, তাহলে একটা প্রপার গাইড পাবা, ইংলিশটাতে ভালো করতে পারবা। তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কোনো টেনশনই করতে হবে না, সায়েন্সের জন্য তোমাদের ভাইয়ারা আছে, প্রপার গাইড দিবে, আমি এতটুকু বিশ্বাসী, আর তোমরা কনফিডেন্ট থাকো। আচ্ছা, তারপর বাংলাটা তো পড়বাই, তারপর হচ্ছে আর 15 মিনিট আছে মাত্র। হ্যাঁ, আরেকটা কথা বলি, তো এমন অনেক স্টুডেন্ট আছে, শুধু অন্যদের এক্সাম্পল নাও নেই, আমার এক্সাম্পলও যদি নিয়ে আসি, তো দেখা গেছে আমার কলেজ লাইফে কোনো টিউশন টিচার, যেটাকে হচ্ছে বাসায় নিয়ে এসে টিচার নিয়ে এসে পড়াশোনা করা, এরকম কোনো টিচার রাখিনি। আমার কলেজ লাইফের মধ্যে টোটাল 8 থেকে 9 মাস মনে হয় 3টা স্যারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টই পড়া হয়েছে, 8 থেকে 9 মাস। তো 3টা সাবজেক্টই প্রাইভেট পড়ছি, আর বাকি কোনো সাবজেক্টই পড়িনি। তাহলে এখন কথা হচ্ছে এই 8 থেকে 9 মাসে কি আমার পুরো বই শেষ হয়ে গেছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বই কি শেষ হয়ে গেছে? তোমাদের কি মনে হয় 8 থেকে 9 মাসে বই শেষ হয়ে যাবে? অফলাইন প্রাইভেট পড়ে নিঃসন্দেহে শেষ হবে না, শেষ করাটা খুব একটা সহজ কাজ হবে না। তো দেখা গেছে এই 8 থেকে 9 মাস আমি টিচারের কাছে পড়ছি, আমার যেগুলো প্রবলেম ছিল দেখাইছি, বাট আমার সিলেবাসটা শেষ করার পিছনে সবচেয়ে বড় একটা হাত ছিল, বা সবচেয়ে বড় একটা সোর্স ছিল অনলাইন মিডিয়ামগুলো, অনলাইন সোর্স খোঁজাগুলো। তো তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি আমরা, তোমাদেরকে কষ্ট করে অনলাইন সোর্স খুঁজে নিতে হবে না। তো তোমাদের এখানে যারা ক্লাস নেয়, রুয়েটের টিচার, ঢাকা ইউনিভার্সিটি টিচার, বুয়েটের টিচার আসবে, তোমাদের রেসপন্স অনুযায়ী বুয়েটের টিচার আসবে, মেডিকেলের টিচারও আসবে, তোমাদের রেসপন্স অনুযায়ী। যদি তোমরা রেসপন্স না করো তাহলে দিন শেষে নিয়ে এসে লাভ নাই, এটা হচ্ছে কথা। কারণ ওদের টাইমের কিন্তু অনেক ভ্যালু আছে। আমরা যে তোমাদেরকে কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছি, এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় বের করাটা প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের মানে খুবই কষ্ট হয়, ইজিলি আসলে এই সময়টা বের করা যায় না। তো প্রত্যেকের টাইমের একটা ভ্যালু আছে, তো এই টাইমের আসলে প্রপার রেসপেক্টটা তোমরা দিবা আশা করি নেক্সট ক্লাস থেকে। তো ক্লাসটা মেবি রেকর্ড হচ্ছে আমাদের সেশনটা, যারা শুনবা প্লিজ কথাগুলো একটু মানবা, যে আমাদের টাইমটা রেসপেক্টেড একটু দিও। আর যেটা বললাম, হ্যাঁ আর কিছু কথা বলি, অ্যাডমিশন মনে রাখবা, অ্যাডমিশনটা কিন্তু জাস্ট লাস্ট 4 মাসের এক্সাম না, 4 মাসের পড়াশোনা না। তো অ্যাডমিশনটা হচ্ছে তোমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একদম ভার্সিটি চান্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার টোটাল একটা প্রিপারেশন। তো তুমি যদি এমন চিন্তা করো আমি একাডেমিক লাইফে শুধু একাডেমিক পড়াশোনাগুলো করব, বাকিগুলো করব না, অ্যাডমিশনের সময় পড়বো, তাহলে তোমার একটা চরম ভুল হবে। তো আমরা তোমাদেরকে এমনভাবে গাইড করব যাতে তোমাদের একাডেমিক লাইফেই অ্যাডমিশনের 30 থেকে 40% অর এরও বেশি ক্লিয়ার হয়ে যায়। তো ক্লাসগুলো প্রপারলি মেনটেন করবা। তো আচ্ছা, এখন আরো কিছু কথা বলার ছিল।
হুম, আচ্ছা, ফ্রেন্ড সার্কেল মেনটেন করবা, এটা তো আমি শুরুতে সবসময় বলি। তো সবার সাথে মেশার প্রয়োজন নাই। যে ফ্রেন্ডগুলোর সাথে তোমার মিশে তোমার একটু উপকার হচ্ছে, যে ফ্রেন্ডগুলা পড়াশোনায় একটু সিনসিয়ার, পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের সাথে একটু বেশি সময় দাও। আমি এটা বলতেছি না যে যারা পড়াশোনা করে না তাদেরকে একটু নেগলেক্ট করো, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে তাদের থেকে একটু দূরে থাকো। দেখা হলে কথাবার্তা বলবা, এইসব বলবা, বাট একটা ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো যারা সবসময় পড়াশোনা করবে, তুমি তাদের সাথে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করো। তারপর মেন্টর সিলেকশন, আমি মনে করি তোমরা মেন্টর হিসেবে তোমরা যে কোর্সটা করতেছে এখন, এদের মধ্যে কাউকে বেছে নাও, এদের কাছ থেকে প্রপার গাইড নাও। যদি তুমি অনলাইন ক্লাসে কথা বলতে না পারো, তাহলে তুমি ইনবক্স করো, ইনবক্স করে বলো ভাইয়া এটা কিভাবে কি করতে পারি, কি আগানো যায়, কিভাবে কি করা যায়, এইসব বিষয়গুলো নিয়ে তুমি ঘাটাঘাটি করো কারোর সাথে। তাহলে দেখবা যে প্রপার গাইড তারা করতেছে, আমরা তো এমনিতে ক্লাসে বলবোই, প্রপার গাইড করবে। তো এই এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবা। আচ্ছা, এখন তোমাদের কিছু কোশ্চেন থাকে যে অনলাইন নাকি অফলাইন, অনলাইনে শেষ হয়ে গেলে আমাকে অফলাইনে যাওয়ার প্রয়োজন আছে। আমি বলি হচ্ছে অনলাইন তোমার যদি পড়াশোনা কভার হয়ে যায়, যদি অনলাইনে সবকিছু তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে তুমি কেন অফলাইনে যাবা? হ্যাঁ, একটা কথা হচ্ছে তুমি অফলাইনে যাবা কেন? অফলাইনে যাবা তোমার এক্সাম হলের যে একটা এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টটা বোঝার জন্য। তুমি যদি সারাক্ষণ অনলাইনে ফোনে বসে বসে ক্লাস করো, তাহলে তোমার এক্সাম হলের যে এনভায়রনমেন্ট আছে এই জিনিসটা বুঝতে পারবে না। তো আমরা এই জিনিসটা চেষ্টা করবো তোমাদেরকে প্রপার একটা এক্সামিনেশন সিস্টেমের মধ্যে, একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা। উইকলি এক্সাম হইতে পারে, মান্থলি এক্সাম হবে, এটা তোমাদের সিলেবাস দিয়ে দিব, সিলেবাস শেষ হবে, তারপর এই সিলেবাসের উপর তোমাদের উইকলি মান্থলি যেটাই হোক এরকম এক্সাম হবে। এই জিনিসগুলো আমরা প্রপারলি মেনটেন করার চেষ্টা করব। তো প্রপারলি মেনটেন করব, বাট তোমরা যদি ক্লাস না করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের কিছু হবে না, মানে কোনো লাভ হবে না। এখন হচ্ছে আরেকটা হচ্ছে ইফেক্টিভ রুটিন বানাবো কিভাবে, বা আরেকটা কথা সিফাত শুরুতেই বলে দিচ্ছে, দিনে কয় ঘন্টা পড়াশোনা করতে হবে। দিনে কয় ঘন্টা পড়াশোনা করতে হবে এটা আসলে ডিপেন্ড করে বলা যায় না, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। ধরো তোমার একটা টার্গেট ফিক্স করছো, আজকে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, ম্যাথের একটা চ্যাপ্টার পড়বা, বা একটা লেকচার পড়বা, ম্যাথের একটা লেকচার পড়বা। তো তোমার এই দুইটা লেকচার শেষ করতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই পড়াশোনা করো। বাকি সময়টুকু তোমার যা ইচ্ছা ফোন স্ক্রলিং করো অথবা খেলাধুলা করো, যা ইচ্ছা, এনিথিং। জাস্ট একটা টার্গেটেড টাইম থাকবে তোমার, ওই টাইমটুকুতে তুমি অন্য কোনো দিকে ফোকাস করবে না, জাস্ট তোমার পড়াশোনা করতে হবে। এই কথাগুলো মানবা। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলি, তো এটা আসলে কি বলবো, ব্যাপারটা হচ্ছে তুমি একদিন একা একা কোন একটা জায়গায় গিয়ে বসবা, একদম কোনো কথাবার্তা থাকবে না। তুমি যদি সিনসিয়ার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি চোখ বন্ধ করলে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাও বা কোথায় যেতে চাও, এরকম একটা ফিল যদি তুমি নিয়ে আসতে পারো, আমি বলে দিলাম, এরকম একটা যদি ফিল নিয়ে আসতে পারো, ধরে নাও তুমি চোখ বন্ধ করে দেখতেছো ঢাকা ইউনিভার্সিটির মানে স্টুডেন্ট দেখতেছো, বা তোমাকে নিজেকে ফিল করাইতে পারতেছো যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি, যদি এই ফিলিংসটা তুমি নিয়ে আসতে পারো, আমি শিওর তোমাদের পড়াশোনার প্রতি ইন্সপাইরেশনটা অনেক বেশি বাইরে যাবে, আমি শিওর। এই জিনিসটা চেষ্টা করবা। তো যে মানুষ বলে না, রাতে স্বপ্ন আসলে স্বপ্ন না, দিনের স্বপ্নে আসলে প্রকৃত স্বপ্ন, ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে সত্য কথাটা, সত্যতা প্রমাণিত, অনেকের কাছে প্রমাণিত। আচ্ছা, আর বেশি কথাবার্তা বলবো না, অনেক কথাবার্তা বলছি, তোমাদের বক্তির ভাইয়া কিছু কথা বলবে। আসলে এখানে কথা বলার আছে বলে মনে নাই, মানে মনে হয় না, মোটামুটি সবগুলো কথাই বলা হয়েছে। আর বক্তির ভাইয়া যদি স্পেশাল কিছু কথা থাকে তাহলে বলে দিবে। ওকে, ঠিক আছে বক্তির। হ্যাঁ, অলমোস্ট সব কথাই বলা শেষ। আমার তেমন কিছু বলার নাই। একটা কথাই বলবো যে তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা, আমরা ক্লাসে যা পড়াই এগুলো পড়বা, আর হচ্ছে একটা নোটস অবশ্যই রাখবা। আমার ক্লাসে অনেক কিছু এক্সট্রা জিনিস পড়াবো যেটা তোমার অ্যাডমিশনে কাজে দিবে, অ্যাডমিশনে অনেক হেল্পফুল হবে। তো সেই জিনিসগুলো প্র্যাকটিস করবা। আর হচ্ছে আমি যে রেকর্ড ক্লাসগুলো দেই ইউটিউবে, এইখানে আমি হচ্ছে আমাদের যে লাইভ ক্লাস হয় এটা রেকর্ডটা দেই না, আমি আমার মতো হচ্ছে রেকর্ড করে দিই, যেখানে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথের সলভ দেওয়া থাকে, প্লাস হচ্ছে অ্যাডমিশনে আসা বা আসতে পারে কিছু হচ্ছে অ্যাডভান্স টাইপের ম্যাথ দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে তোমরা দেখতে পারো অ্যাডমিশন আগিয়ে রাখার জন্য, অ্যাডভান্স পড়াশোনার জন্য আর কি। ওইগুলো দেখলে আমি মনে করি যে তোমাদের ভালো লাগবে অনেক, প্লাস হচ্ছে অনেক হেল্পফুল হবে আর কি। আর হচ্ছে তোমাদের এমসিকিউ রিলেটেড প্রবলেম যেগুলো ম্যাথের জন্য, স্পেশালি ম্যাথের জন্য, আমি আমার পরীক্ষার পরে হচ্ছে ম্যাথের এমসিকিউ প্রবলেম নিয়ে কাজ করবো আর কি। এমসিকিউ এর যত শর্টকাট তোমাদের লাগে
সকল শর্টকাটের একটা প্লেলিস্ট আমি পাবলিশ করব আমার ইউটিউব চ্যানেলে। তোমরা হচ্ছে ওটা দেখলে আশা করি এইচএসসির যে আমাদের এমসিকিউ থাকবে সেটা সহ অ্যাডমিশনের যে এমসিকিউ সেটা অবশ্যই কাভার হবে। তোমাদের তো অনেকের হচ্ছে ইচ্ছা থাকে যে ইঞ্জিনিয়ারিং করব, তারপর অনেকের ইচ্ছা থাকে যে শুধু মেডিকেলেই করব। তো তোমার ইচ্ছা আছে, সমস্যা নাই। ইচ্ছা অনেক বড় বড় হচ্ছে লক্ষ্য থাকা উচিত আমাদের। তো তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা বায়োলজিটাকে কখনোই হেলাফেলা করবে না। সিফাত অলরেডি বলে গেছে যে এমন মনে করবে না যে আমি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমি কি ইঞ্জিনিয়ার, আমি বুয়েট, আমি বায়োলজি বাদ দিলাম একদম, এমন না। ধরো তোমার বাই চান্স মিস হয়ে গেল, বুয়েট মিস হয়ে গেল, সিকিউরিটি মিস হয়ে গেল, বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো মিস হয়ে গেল, দেন তোমাকে অবশ্যই ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে। এবং ভার্সিটিতে ম্যাথের যে গুরুত্ব তারপর হচ্ছে বায়োলজি সেম গুরুত্ব, সেম নাম্বার থাকে। বায়োলজি আর হচ্ছে ম্যাথের সেম নাম্বার থাকে। আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমার একই কথা, বাই চান্স আল্লাহ না করুক তোমাদের মিস না হোক গোল, তোমরা তোমাদের গোল অ্যাচিভ করো, আমি মন থেকে এটা দোয়া করি। যদি মিস হয়ে যায় তাহলে তোমাকে ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে একটা সিট সিকিউর করার জন্য। দেন হচ্ছে দেখবা তোমার ম্যাথটা অবশ্যই লাগবে। এবং ভার্সিটির ম্যাথ তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে কতটা হার্ড হয় ভার্সিটির ম্যাথ। এটার জন্য তোমার ইন্টারের যদি গুছিয়ে ম্যাথ গুলো পড়া থাকে, ভালোভাবে পড়া থাকে, যেটা তোমাকে অনেক হেল্প করবে। আর তোমার এইচএসসির তো গুরুত্ব একটা আছেই, যে অবশ্যই আমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করলেই দেন হচ্ছে তুমি ভালো ভালো অপরচুনিটি পাবা, ভালো জায়গায় পরীক্ষা দিতে পারবা। বুয়েট বলো, সিকিউরিট বলো, ডাবি বলো, তারপরে আদার্স পাবলিক ইউনিভার্সিটি বলো, সবগুলোরই একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, একটা জিপিএ থাকে। ওই জিপিএ যদি তোমার না থাকে তুমি হচ্ছে সেখানে অ্যাটেন্ড করতে পারবে না পরীক্ষায়। চান্স পাওয়া তো অনেক পরের কথা, অ্যাটেন্ড করতে পারবে না। তো ওই মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণের জন্য আমাদের সবগুলো সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখানে আমাদের আর কোনো কথা বলার নাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামারি একটাই, তোমাকে হচ্ছে সঠিক গাইডলাইন মেনে পড়াশোনা করতে হবে। এবং হচ্ছে গাইডলাইন তো আমরা দিবই, বা তোমরা হচ্ছে যেখানেই পড়ো না কেন সেখানে হচ্ছে ভাইয়ারা বা স্যাররা প্রপার গাইডলাইন তোমাদের দিবে। সেটা অনুযায়ী তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আর তোমাদের হচ্ছে তোমাদের প্রতি আমাদের দোয়া থাকবে যে তোমরা অনেক ভালো কিছু করবা। আজকের মতো আমাদের এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না হলে এখানে শেষ করে দিই। কোশ্চেন আছে কারো? না ভাইয়া। আচ্ছা, কোশ্চেন না থাকলে এখানে আজকে আমার শেষ। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন সবাই।